দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি গ্লো এন্ড লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেট। দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, একজন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল এবং অন্যজন গণমাধ্যম কর্মী এবং চলচ্চিত্র বিশ্লেষক আহমেদ তেপান্ত। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন দুইজনে? আই এম সো হ্যাপি যে আমার নিজের এলাকার নিজের বড় ভাইরা বসে আছে আজকে সেটে। আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদের এলাকার কাউকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। উজ্জ্বল ভাই, কেমন চলছে দিনকাল? নতুন সরকার, নতুন ভাবনা, নতুন চিন্তা। আমরা আশা করছি এই ডিবিসির মাধ্যমে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে নতুন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া এবং প্রত্যাশা অনেক থাকবে। আজকে আলোচনা সেটি আমরা আলোচনা করব। তেপান্তর ভাই, আপনার কাছে সেম প্রশ্ন থাকবে যে কেমন চলছে 2026? সবকিছু মনে হচ্ছে যে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে, কি বলবেন? ভালোই, নতুন কিছু আসবে, নতুন প্রত্যাশা থাকবে। প্রত্যাশা তো করতে সমস্যা নেই, প্রত্যাশা থাকবে, প্রত্যাশা থাকা উচিত। অনেক বেশি প্রত্যাশা, কতটুকু বাস্তবায়ন হবে তা বলা যায় না এখনই। তবে আমরা দেখেছি শুরুটা যেহেতু বেশ ভালোই হচ্ছে, আশা করছি যে এটা সাস্টেন করবে। আমরা আসলে সেই প্রত্যাশাই রাখতে চাই, নতুন সবকিছু নতুনভাবেই শুরু হোক। উজ্জ্বল ভাই, একদমই আপনাকে দিয়ে শুরু করতে চাই, জানতে চাই যে বাংলাদেশের আমরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা শিল্প বলে থাকি, আসলে কি এটা পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা এখনো পর্যন্ত পেয়েছি কিনা? না, দেখেন, প্রত্যেকটা সরকারই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা সেই পূর্ণাঙ্গ শিল্পের রূপটা আমরা এখনো পাইনি। আজকে আমাদের বাংলাদেশের যে নতুনদের চাওয়া পাওয়া, আমাদের সিনেমা হল মালিক, সিনেপ্লেক্সের মালিকরা অনেক প্রত্যাশা করছে এই সরকারের উপর। কারণ আমরা সর্বপ্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তথ্যমন্ত্রী সহ সকলে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমাদের এই ডিপার্টমেন্টের যারা আগামী দিনে ভবিষ্যতের চিন্তা করে, মানুষের প্রত্যাশা কতগুলি চিন্তা করে যে দায়িত্ব নিয়েছেন, আমরা তাদের কাছে আশা করব বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি, সেটাকে শিল্প বলেন আর যা কিছুই বলেন সব থমকে রয়েছে। আজকে আপনাদের নেতৃত্বকে আজকে বিকশিত করার ক্ষেত্রে এই চলচ্চিত্র শিল্পকে যদি আপনি বাঁচাতে পারেন তাহলে হয়তো আমরা যেটা আসলে চাই সেটার বাস্তবায়ন হবে। আমি একটু তেপান্তর ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে শিল্পীদের আমরা দেখেছি যে লাস্ট প্রায় অনেক বছর ধরে শিল্পীদেরকে রাজনীতিতে ট্যাগ করার একটা বিষয় রয়েছে। আপনি একজন সিনেমা বিশ্লেষক, আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? আমি এই প্রশ্নটা যাওয়ার আগে যদি একটু আগের প্রশ্নটা একটু যেতে চাই, একটু কিউ নিতে চাচ্ছি। 2012 সালে শিল্পটা ঘোষণা দিয়েছিল তৎকালীন সরকার। 2012 পরে এখন প্রায় অলমোস্ট 14 বছর। 14 বছরের এই অঙ্গের অবস্থাটা এই। শিল্পটা ঘোষণা হয়েছে, কিন্তু শিল্পের যে সুবিধাদি কিছুই কিন্তু পায়নি। কিন্তু প্রত্যেক সরকার আসে, ওই যে উজ্জ্বল ভাই একটু আগে বললো, সবাই তো আশ্বাস দিয়ে যায়। আশ্বাস পাওয়া ছাড়া আসলে খুব বেশি বিকশিত হয় নাই। আশ্বাস দিয়ে বিকশিত হয়েছি, কথার ফুলঝুরি ঝরেছে, পত্রিকা হেডলাইন হয়েছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে, এই এর চেয়ে বেশি কিছু আসলে হয় না। শিল্পের ওই সুবিধাটা তৎকালীন সরকার দিয়ে যাওয়ার পর এখন নিশ্চয়ই আমার বিশ্বাস যে প্রদর্শক সমিতি এখানে আছে, তাদের খুব বেশি দরকার এটা, তারা এইটাকে নিয়ে মুভ করবে। আপনার প্রশ্নে এবার আসছি আমি সরাসরি। ট্যাগ দেওয়ার এই প্রবণতা একেবারেই যে নতুন তা না, এই প্রবণতা আগেও ছিল। এটা আগেও ছিল, এটা স্বাধীনতার পরেও কিন্তু এই ট্যাগ দেওয়ার ব্যাপারটা ছিল। আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু তখন আমাদের এখন যারা খুব স্মরণীয় বরণীয় অভিনেতা প্রয়াত হয়েছেন, তারা অনেকে কিন্তু ট্যাগিং এর শিকার হয়েছেন। আপনি নাম শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু কারোর নাম বলছি না আমি। তো ওই ট্যাগিং এর ওই স্বাধীনতা যুদ্ধের এরপর তো অনেক সময় পেরিয়েছে, কিন্তু মাঝখানে যেমন 75-এর পরে একটা সময় পেরিয়ে গেল। এইটি যে যখন নাকি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, তখন কিন্তু তিনি উদার করে দিয়েছিলেন, অনেক শিল্পীদের কাজ করার সুযোগ দিয়েছেন। সে আহ্বানও করেছিলেন, যারা ওই সময় আওয়ামীপন্থী শিল্পী তাদেরকেও সে আহ্বান করেছিলেন যাতে কাজ করেন, আপনারা শিল্পী, আপনাদের আর যেন শিল্পীরা সবসময় নিউট্রাল একটা ফেজে থাকে। আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেব যে কাজটা করেছেন, এরপরে একেবারে সত্যি কথা বলতে আজকে 26 পর্যন্ত আমরা আসলে এখনো সেই প্রত্যাশা রাখতে চাই যে তার পুত্র বা এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন, এই কথাটা তো বললো না একবার, আপনারা শিল্পী আসেন, একসাথে আমরা কাজ করি। আমাদের শিল্পীদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তারাও সেই দায়বদ্ধতার পরিচয়টা দিতে পারে। তারাও ভাবছে 5 বছর পর পর গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, আমাদের বোধহয় একটু চেঞ্জ করা উচিত, তারাও এইভাবেই ভাবছে। কিন্তু এটা আসলে খুব
খুব ক্ষতি, শিল্পের জন্য খুব ক্ষতি। এখন কি হচ্ছে, নিঃসন্দেহে। ক্ষতি মানে কি, আমাদের অনেক শিল্পী অনিরাপদ হয়ে দেশের বাইরে চলে গেছে। এই যে নেগেটিভিটিটা, এই জায়গাটায় আমি থাকতে চাই। আমি একটু উজ্জ্বল ভাইয়ের কাছে একটা জিনিস জেনে আসতে চাই যে এই যে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আপনি, বিগত সরকারের সময় থেকে সবসময় বলা হয়েছিল যে হল মালিকদের একটা প্রণোদনা দেওয়ার বিষয়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হলের সংখ্যা নেই বললেই চলে। ঢাকাতে আপনি হাতে গোনা কয়েকটা দেখেন, ঢাকার বাইরে বড় শহরগুলোতে হয়তো আমরা গুনলে 10 থেকে 13টা হল পাবো যেটা এখনো পর্যন্ত জীবন্ত আছে। এই যে প্রণোদনা দেওয়ার বিষয়টা, এটা আসলে কতটুকু হয়েছে আসলে বাস্তবায়িত? এই প্রবণতাটা একটা কি হয়েছে জানেন, বাংলাদেশে অনেক সেক্টরে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছে, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা ঋণ নিয়েছে আজও পর্যন্ত কারো কাছে একটি টাকা সরকার পাবে না। আমরা অনেক কষ্ট করে বাংলাদেশের এই সিনেমা ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য আমরা 1,000 কোটি টাকার একটা অনুদান আমরা পেয়েছিলাম, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংকেই যায় না কেন আমার হল মালিকরা, সেখানে গেলেই আপনি ব্যাংকের অফিসার দেখে যে এখানে হলে ছবি চলে না, লোক নাই, জন্য কীভাবে লোন দেবো, একটা অনিশ্চিত কাজ করে। সেখানে কি বলা যায়, সেটাকে বলা যায় তারা গেলেই মনে করে যে হল মালিকরা এই টাকাটা নিয়ে কিভাবে দিবে, ছবি নেয়, কন্টেন্ট নেয়। আসলে আমরা সেই দিকটা বিবেচনা করে কিন্তু এই লোনটা পাস করাইনি। সেটা হচ্ছে বাংলাদেশের এই কৃষ্টি কালচার যে সাংস্কৃতিক রয়েছে সেটাকে টিকিয়ে রাখার জন্য আপনি আজকে যুবকদের যে বিভিন্ন দিকে মাদকে ধাবিত হচ্ছে, বিভিন্ন অকারাঞ্চে ধাবিত হচ্ছে, এই ইন্ডাস্ট্রি যদি আপনি একটা সুফল পেতেন, সেই সুফলটাকে আমরা কিন্তু দীর্ঘদিন রিসার্চ করেছি। আজকে সিনেমা হলে লোক যায় না, কিন্তু আপনি পূর্বের দিকে দেখেন যারা সিনেমা হলে গিয়েছে তারা কিছু না কিছু শিখিয়েছে। আজকে সরকারকে আমাদের নতুনদের প্রত্যাশা থাকবে একটি, যে সরকার যে বিগত দিনে আমাদের যেগুলো করেছে সেগুলোকে আমরা আর পিছন দিকে চাকাতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছে, এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে পিছনে তাকাতে চান না, আমি বেশি পিছনে যেতে হবে না, আমি জাস্ট একটু পিছনে নিব যে এই তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা কিন্তু দুইজনই একটা ভালো পজিশনে ছিলেন। সেখান থেকে অনেক কথাই বলা হয়েছিল আমাদের চলচ্চিত্র বা সম্মিলিত চলচ্চিত্র সমিতি যারা আছেন তাদেরও কিন্তু মানুষ আমাদের উপদেষ্টা হিসেবে আমরা দেখেছি। কতটুকু কাজ আসলে বাস্তবায়িত হয়েছে, যে কথাগুলো আশ্বাসগুলো দেয়া হয়েছিল? উজ্জ্বল ভাই ছিল সরাসরি চলচ্চিত্রে, আর আমি ছিলাম বিটিভিতে। তারপর আমি একটু কথা বলি, আরেকটু আগে থেকে একটু বলি। সেটা হচ্ছে এরকম, বাংলাদেশ চলচ্চিত্র থেকে কিন্তু স্বাধীনতার পর থেকে 7 বার জিডিপির 1% এই ফিল্ম থেকে আসতো, চলচ্চিত্র থেকে আসতো। এই তথ্যটা আমি দিয়ে রাখি। সেই হিসেবে 1,000 কোটি টাকার যে ঋণ প্রণোদনা, সেটা কিন্তু সেটা ছিল একটা ফাঁকা আওয়াজ। এখন যেটা কথাটা বললেন আপনি, কাজ যে হয় নাই এটাও না, আবার যে কাজ হয়েছে এটাও না। 1.5 বছরের ব্যাপারটা যদি আমি রেশিও করতে চাই, কত পার্সেন্ট কাজ হয়েছে, কত পার্সেন্ট কাজ হয়নি? 80% কাজ হয়নি। 80% কাজ হয়নি। 80% কাজ হয় নাই এই অর্থে, কারণ গত যে করলো এই সিনেমার যে অনুদানের যে ঘোষণা দিল, তখন এটা নিয়ে একটা হইচই হলো। হইচই হওয়ার পরে এইটা আমিও হইচের মধ্যে আমিও করলাম। তো ওরা আমাকে বললো যে ভাই কি ব্যাপার। আমি বললাম যে আপনারা একটা কাজ করেন, আপনাদেরকে তো আগেই বলা হয়েছে, সিনেমাটাকে যদি রান করতে চান, আসলে যদি আমাদের উদ্দেশ্য সৎ থাকে, আমাদেরকে অন্ততপক্ষে 12টা সিনেমা কমার্শিয়ালি দেন, কমার্শিয়ালি ঋণ প্রণোদনাটা দেন এখানে ভালো বাজেট দিয়ে। তাতে করে আমাদের প্রচুর শিল্পীরা কাজ করার সুযোগটা হবে। কমার্শিয়াল সিনেমা হলগুলো চাঙ্গা হয়ে উঠবে। এক সাকিব নির্ভরতা তো আমাদের হলের সংকট কাটবে না। আমাদের গ্রুমিং করে নতুন শিল্পী নিয়ে আসতে হবে, যারা অভিজ্ঞ আছে তাদেরকে কাজের সুযোগটা দেন। ধরে রাখেন এই ছবির টাকাগুলো গচ্চা যাবে, কিন্তু আপনি একটা অ্যামাউন্ট দেন, থোক। রাইট। তারা আমাদের কাছে বললো যে হ্যাঁ তারা এটা করবে, কিন্তু পরবর্তীতে এটা বলা হয়, আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু কাজটা করা হয়। উজ্জ্বল ভাই, চলচ্চিত্র যদি আমদানি করা হয় আমাদের দেশে চলচ্চিত্রের উপর বিরূপ প্রভাব পড়ে, এটা আসলে কতটুকু যুক্তি? আসলে কোনো যুক্তিই নাই। আমরা সারা বাংলাদেশে, আমি এখন আপনাকে একটা জিনিস বলতে পারি, আমাদের কিন্তু আজকে নতুন সরকারের প্রত্যাশা, যে নতুন সরকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তিনি কিন্তু ওয়ার্ল্ডের সব কিছু জানেন। এখন আমরা চাচ্ছি যে আমাদের পিছনের দিকে না তাকিয়ে আমরা ওয়ার্ল্ডের সাথে মিল রেখে আমাদের চলচ্চিত্রগুলি নির্মাণ হোক, সেখানে আমাদের প্রযোজক পরিচালকরা বিভিন্নভাবে সরকার থেকে অনুদান হোক। এটা আমাদের সিনেমা হল মালিকদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা থাকবে। আমরা চাচ্ছি
যে বাংলাদেশের মানসম্মত ছবি তৈরি হোক, তাহলে কিন্তু আর দেশের বাইরের ছবি কিন্তু দেখবে না। আপনি আমাদের আনতে যখন হবে না। ক্রাইসিস থাকবে তখন কিন্তু আপনি আমাদেরকে অনুমতি দিতে হবে, কারণ তা না হলে এই যে 1200-1400 সিনেমা হলের মধ্যে আপনি এখন হাতে গোনা 60-70 মানে আপনাদের সিনেমা হল কথা হচ্ছে পাচ্ছেন। যখন আমাদের দেশে কোয়ালিটিফুল সিনেমা থাকবে না তখন আমদানি করা আমদানি অবশ্যই থাকতে হবে, তা না হলে তো আপনি সিনেমা যদি এই যে দীর্ঘদিন ছবি নাই, আপনি একটা মানসম্মত ছবি যদি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যদি সিনেমা হলে গিয়ে ছবি না দেখতে পারেন, তাহলে সেটা হল তাহলে মালিকদের কিভাবে জন্য হবে? নিঃসন্দেহে এর জন্য একটা আমরা সমস্যা। বলছি এই কথাটা যে আমাদেরকে হয় উন্মুক্ত করে দেন, তা না হলে ভালো ভালো কন্টেন্ট সিনেমা আমাদের আনার বাংলাদেশে ব্যবস্থা তৈরি করে করা দেন। তেপান্তর ভাই, আপনার কাছে একটু জানবো, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু কিছু তাদের নেয়া সিদ্ধান্ত প্রশ্নের জায়গা তৈরি করেছিল। সেই বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বলছিলেন যে 80% কাজ হয়নি, 20% কাজ জাস্ট হয়েছে, কিন্তু তাদের কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করেছে। যদি সংস্কৃতির ক্ষেত্রে বলতে চাই, তাহলে আমি বলবো যে ওইখানে আসলে কাজই হয় নাই। আচ্ছা, একেবারে এইভাবে বলতে গেলে যে ঢালাওভাবে যদি বলি, আমাদের অনেক শিল্পীদের উপরে মব হয়েছে, সেগুলো প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং স্টেটমেন্টও দেওয়া হয়নি। আমাদের যারা নাটক করতো, সিনেমা করতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে গিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে কাজে। যারা সিনেমার শুটিং করতে গেছে বা যাত্রা করতে গেছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল। এই জায়গাতে একেবারেই কাজ হয়নি। শিল্পকলা কেন্দ্রিক যে কাজটা, এই কাজেরকে বাধা দেওয়ার জন্য যত রকম কৌশল ছিল সবগুলোই তারা বাস্তবায়ন করেছে। প্রকারত তারা যে কাজটা আরো করলো সেটা হচ্ছে ড্রোন উৎসব করলো, অনেকগুলো টাকা খরচ করে, অনেক বিগ বাজেট। অনেক বিগ বাজেটের। কোত্থেকে ড্রোন আসলো, কি আসলো কিছু জানি না। আর আমার কালচারের সাথে এটা কি যোগাযোগ রাখলো তাও বুঝতে পারলাম না, এটা আমরা বুঝতে পারি না। যাত্রাটাকে কেন আপনি শিল্পকলার ভিতরে ঢুকাই ফেলেন এটাও বুঝতে পারলাম না। মানে এগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, কিন্তু তারা তাদের কাজটা করেই গেল। তারা সিনেমা বানাতে শুরু করলো, আজও পর্যন্ত একটা কোনো প্রোডাকশন দেখতে পেলাম না। এত কোটি কোটি টাকা গেল কোথায়? এক্স্যাক্টলি। এই আমরা চাচ্ছি এই শ্বেতপত্রটা বর্তমান সরকার অবশ্যই বের করুক। আমরা শুধু পূর্বতন সরকারের শ্বেতপত্র চাইবো তা না, বর্তমান যারা নাকি ইমিডিয়েট গত হলো তাদেরটাও চাইবো। একদমই, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। উজ্জ্বল ভাই, একটু জানতে চাইবো, আমাদের পাশে, দূরে না যাই, আমাদের পাশে ইন্ডিয়ান ছবিতে আমরা দেখছি তারা তাদের ছবি ইম্পোর্ট করছে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে। আমরা কেন এই জায়গাটা এখনো পর্যন্ত পিছিয়ে? এখনো আমরা রিসেন্ট তো আমাদের ভালো জটিলতা ভালো কিছু রয়েছে। মুভি হচ্ছে। আমি আপনার একটা বলি, আপনি বাংলাদেশের একটা মাত্র টেলিভিশন ছিল নাকি? আপনি এখন বাংলাদেশের কিন্তু অনেক টেলিভিশন হয়েছে, যার যেটা পছন্দ হয় সেটা দেখছে। দেখছে। এটাই নিয়ম, আমরা এটাই বাস্তবতা মনে করি। ওয়ার্ল্ডের সব ছবি আপনি ছেলে পেয়ে বাচ্চারা সবাই দেখছেন, কিন্তু যখনই সিনেমা হলে চলবে তখনই বন্ধ করে পরিবর্তন। তবে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেটা আমরা বিগত সরকারের আমলে যে এই যে উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছিলাম, কিন্তু উপদেষ্টা মহোদয়দের একটা সমস্যার কথা বলেছে, কিন্তু আমাদের রিটার্নটা সেটা আমরা পাইনি। সেটা হচ্ছে Execution-টা তারা হয়নি। কিন্তু এই মালিকদের সাথে যোগাযোগে আমরা কতবার চেষ্টা করেছি, এই উপদেষ্টা তথ্য উপদেষ্টার সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু আমাদের সাথে সাক্ষাৎ করেনি। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, কারণ এই সবাই সব কিছু করতে পারে কি না জানি না। তবে আমাদের যে প্রত্যাশাগুলি থাকবে, ওই প্রথম থেকে আমি বলবো যে আমরা এখন নতুন ভাবনা নিয়ে আগায় দিতে চাই। আমাদের সিনেমা উন্মুক্ত থাকতে হবে, বাংলাদেশের যে কৃষ্টি কালচার রয়েছেন তাদেরকে সহযোগিতা করতে হবে, বাংলাদেশের ভালো ভালো ছবি নির্মাণ করতে হবে। সেই ক্ষেত্রে প্রযোজক পরিচালক, এই যে আমাদের বড় ভাই সাংবাদিক, তারা সহযোগিতা করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আমি একটু তেপান্তর ভাইয়ের কাছেই যাই, যে আপনি যেহেতু অ্যানালাইসিসটা ভাই আপনি করে থাকেন নিয়মিতই, আমাদের দেশের সিনেমা দিয়ে কি দেশের বাহিরে সেটা প্রজেকশন করা যায় কিনা, বৈদেশিক মুদ্রা আর্ন করা যায় কিনা? এখানে একটু পেছনে যাই। এটি যে জিয়াউর রহমান সাহেব কিন্তু প্রথম স্বাধীনতার পরে প্রথম, কিন্তু এটা কিন্তু পলিটিক্যাল নেবেন না কোনোভাবেই না, দর্শকদের কাছে অনুরোধ, আমি পলিটিক্যাল কথা বলছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি। তিনি কিন্তু প্রথম সবাইকে ডেকে বলেছিলেন, তখন আওয়ামী লীগেরও অনেক অনুসারী শিল্পীরা ছিল। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন, আমাদের দেশে ছবি বানাবো, সেই ছবি বিদেশে কিভাবে যাবে, ওইখান থেকে বৈদেশিক মুদ্রাটা কিভাবে আর্ন করা যায়, তার জন্য একটা জায়গাও দিয়েছে সে। জিয়া রহমান তো একটা জায়গাও দিয়েছে, কবিরপুরে একটা জায়গা দিয়েছে ফিল্ম সিটি করার জন্য। আমরা কি সেটা করলাম? কি হয়েছে আমরা এই দেখেন। বিষয়গুলো অনেক কম জানি। আমরা একেবারেই কোনো কিছু ডেভেলপ, অর্থাৎ আমাদের ভিতরে কিন্তু একটা মৌলবাদী চিন্তা ভাবনা গেঁথে গেছে, যার ফলে আমরা উদার সংস্কৃতি চর্চার যে একটা আবহ তৈরি করব সেটার মধ্যে নাই। এর মধ্যে যুক্ত হয়েছে দলীয় সংস্কৃতি চর্চা। গত টার্মে আমরা দেখেছি 16টা বছর মানে দলীয় চর্চার আমিত্ব শুনতে শুনতে আমরা বিটিভি বলি, বিটিভি খুললেই একজনের নাম,
এদিকে গেলেও একজনের নাম। তো এই অবস্থা থেকে বের হওয়া হচ্ছে। আমাদের দেশের এখন অনেক ছবি কিন্তু হচ্ছে, ভালো ছবি হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের সেটা বাইরে কি প্রতিযোগিতা করার মতন ছবি কিনা, এটা একটা ব্যাপার। কমার্শিয়ালি অ্যাস্থেটিক কিছু ছবি হচ্ছে যেগুলো বাইরে প্রতিযোগিতা করছে, কিন্তু কমার্শিয়ালি সেইভাবে আমরা পাচ্ছি না সেভাবে আমাদের পরিচালক প্রযোজকদেরকে সরকারকে ওই জায়গাটা একটু আসছি। কোন সরকারেরই, আমি কোন সরকারেরই বলবো না, কোন সরকারের মন্ত্রী কখনো বলে নাই এক্সপার্টদেরকে ডাক দেন, নিজেরা উদ্যোগ নিয়ে যে একটু আসেন, আমরা একসাথে একটু বসি, কি করা যায়। আমাদের জন্য একটা কর্ম পরিকল্পনা করা প্রয়োজন, একটা ফিল্ম কমিশন গঠন করা প্রয়োজন, প্রপার প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশন। সৌদি আরবের মতন জায়গায় ফিল্ম কমিশনের আন্ডারে টোটাল ইন্ডাস্ট্রি চলে, আর আমাদের একটা ফিল্ম কমিশন নেই। সৌদি আরবের মতন জায়গায় এখন সিনেপ্লেক্স হচ্ছে, 50,000 কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট, আর আমাদের দেশে আমরা উল্টো রথে চলছি। আমাদের কেউ ডাক দিয়ে বলছে না, আসেন আপনি একটু বোঝেন, আসেন একটু বসি, আমরা একসাথে বসে কিছু করার। আমাদের সমস্যাটাই হয়তো এইখানে, আমি একটু কমিশন নাই, এই একটা বাজে অবস্থায়। একদমই শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছে উজ্জ্বল ভাই, আর কয়েকদিন পরেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর, বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অন্যতম বড় একটা সিজন বলা যায়, যেই সময় আসলে অনেক বিগ বাজেটের ছবি প্রকাশ হয়ে থাকে বা রিলিজ পেয়ে থাকে। সো নিঃসন্দেহে আমাদের এবারের ঈদ উল ফিতরেও বড় বড় ছবি আসবে। সেক্ষেত্রে আপনারা হল মালিক সমিতির সভাপতি যেহেতু আপনারা আসলে কি ব্যবস্থা নিয়েছেন? আমরা কিন্তু এখন সেই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স কেন্দ্রিক হয়ে গেছি, বাট আপনি যদি ওভারঅল পুরো দেশের চিত্র তাকায়, দর্শকদের জন্য আসলে কি সুযোগ সুবিধা আপনারা রেখেছেন নতুন করে? যে জিনিসটা জানেন, এই আমাদের সাংবাদিক বের হয়েছেন, স্টার সিনেপ্লেক্স বলেন, যেগুলো সিনেপ্লেক্সগুলো রয়েছে, যমুনা যাই বলেন, আর সিনেমা হল, সব কিন্তু আমাদেরই সদস্য, আমরা এক পরিবারের লোক। তা আমি বলতে চাই, আমাদের যে সিনেমা হল মালিকরা রয়েছেন, তারা সারা বছর ছবি চায়। শুধু আপনি ঈদ 3 দিন ছবি দিবেন আর হলগুলো সারা বছর বন্ধ থাকবে? ঈদের জন্য বিশেষ কোনো আমাদের বিশেষ আবেদন তো থাকবেই। আমাদের হল মালিকদেরকে আমরা কয়েকদিনের মধ্যে আমাদের মিটিং রয়েছে, আমাদের সেখানে সকল হল মালিকরা আসবে। আসার পরে সেখানে আমরা আমাদের ঈদে আমরা কিভাবে দর্শককে হলে নিয়ে ছবি পরিবেশন করতে পারি, তার জন্য আমাদের হলগুলো সংস্কার যতটুকু যার যার অনুযায়ী করতে পারে সেগুলো আমাদের দিক নির্দেশনা থাকবে, যাতে আমাদের মা বোনরা হলে গিয়ে তাদের বাচ্চাদের নিয়ে সুন্দর পরিবেশে আমাদের ঈদের যে ছবিগুলো আসবে। আমরা 80s দেখেছি, 90s দেখেছি, আমরা চাই এখন 26 এসেও সেম। এটা হবে, ইনশাল্লাহ হবে। কিন্তু আপনাদের কাছে আমাদের যে দাবিটা থাকবে, আপনারা যেভাবে একটা ঈদে 10-15টা ছবি চলে আসে, অনেকেই রিলিজ করতে চায়, কিন্তু দর্শকরা কিন্তু তাদের ছবিটা যেটা পছন্দীয় সেটি কিন্তু তারা দেখে। এর জন্য প্রযোজকদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শুধু ঈদকেন্দ্রিক ছবি না দিয়ে সারা বছর ছবি দেন, তাহলে কিন্তু দর্শকরা অটোমেটিকলি আপনার প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখবে ইনশাআল্লাহ। একদমই। তেপান্তর ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই, চলচ্চিত্রে আসলে রাজনৈতিক কমিটমেন্ট বিষয়টা কতটুকু জরুরি, বা আপনি আসলে কতটুকু সম্ভাবনা দেখছেন এই মুহূর্তে 26-এ এসে? একটু আগে একটা কথা বলছিলাম, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে, আমাদের দেশটাকে নিয়ে ভাবতে হবে। আসলে যদি দেশটাকে নিয়ে আমরা ভাবতে পারি দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, তবে আমাদের সংস্কৃতির বিকাশ হবে, বা চলচ্চিত্রের বিকাশ হবে, বা সাহিত্যের কথাও যদি বলি সেটাও বিকাশ হবে। আমাদের সাহিত্য আসলে ওই রকম মাপের সাহিত্য নাই, এই দলীয় সংস্কৃতির কারণে, দলীয় রাজনীতির কারণে। তো এই জন্য এই জায়গা থেকে আরেকটু বেশি মানে আরেকটু অনেক বেশি উদার হতে হবে, দেশটাকে নিয়ে ভাবতে হবে। যখন আপনি নির্বাচিত হবেন তখন বুঝতে হবে আপনি কিন্তু আপনার দলের ভোটারদের দ্বারা নির্বাচিত হন না, তখন আপনার দেশের সাধারণ মানুষ, যেটা কিছুদিন আগে আমাদের বর্তমান যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু বলেছেন, আমি হয়তোবা কারো ভোটে নির্বাচিত হয়েছে, কিন্তু আমি কিন্তু সব পুরো দেশের প্রধানমন্ত্রী, তাই আমার কাছে সকলের প্রত্যাশাটা বেশি থাকবে, আমি সেভাবে সকলের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। এভাবে যদি সকলে তার অধীনস্থ যারা আছেন তারা যদি কাজ করেন, অবশ্যই আমরা প্রত্যাশা করতে পারি, আমরা আসলে সেই প্রত্যাশা রেখেই আজকে শেষ করতে চাই। আমরা নতুন সবকিছুতে নতুন ভালো কিছু প্রত্যাশা রেখে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ তেপান্তর ভাই, এবং অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল ভাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে বলে ফেলে অগ্রিম ঈদ মোবারক। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের গ্লো এন্ড লাভলি প্রেজেন্স রেড কার্পেট। দেখা হবে আগামী রবিবার ঠিক একই সময় আপনাদের প্রিয় ডিবিসি নিউজের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।